লেবাননে বাংকার বিধ্বংসী বোমা হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা সশস্ত্র গোষ্ঠীটির। ছাত্র জনতার আন্দোলনে শহীদের সংখ্যা ১৫০০-এর বেশি, আহত ৩১,০০০। এখনো চলছে চূড়ান্ত তালিকা প্রস্তুতির কাজ। কোনো নিহত ব্যক্তি যদি পরিবার যদি মনে করে যে এখানে তাদের নামটা নেই, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই নামটা আসলে অ্যাড করে দিব। অর্জিত স্বাধীনতা রক্ষায় দ্রুত নির্বাচন চাইলেন তারেক রহমান। শিল্প কারখানায় অরাজকতার চেষ্টা করছে আওয়ামী লীগের প্রেতাত্মা, বললেন মির্জা ফখরুল। সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। অন্তর্বর্তী সরকারকে আবেগের বশে কিছু না করার আহ্বান জামায়াত আমিরের। ভুল ভ্রান্তি ভুলে ইসলামী দলগুলোকে ঐক্যের ডাক চরমোনাই পীরের। শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার, জানালেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। দলীয় প্রভাবমুক্ত নতুন তথ্য কমিশন গঠনের পরামর্শ টিআইবির। আরও রদবদল আসতে পারে প্রশাসনে, ডিসিরাও প্রত্যাহার হতে পারেন সক্ষমতার প্রমাণে ব্যর্থ হলে। ঘন ঘন সিদ্ধান্ত বদলে ভুল বার্তা যাওয়ার শঙ্কা। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ইসরায়েলি বিমান হামলাতেই নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে বাংকার বিধ্বংসী বোমায় নাসরাল্লাহ নিহত হন। এর আগে শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ হেডকোয়ার্টার লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে ৮ জনের প্রাণ গেছে, যার মধ্যে নাসরাল্লাহর মেয়ে জয়নব নাসরাল্লাহও রয়েছেন। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। ৫,০০০ পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বোমার তাণ্ডবে প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ, নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর পাশাপাশি ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়। তিনি আল্লাহর বান্দা, আল্লাহর কাছেই চলে গেছেন। নাসরাল্লাহ তার শহীদ ও মহান সঙ্গীদের সাথে যোগ দিয়েছেন, যিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে আমাদের পথ দেখিয়েছেন। হিজবুল্লাহ লড়াই এখানেই থেমে যাবে না। গাজার ফিলিস্তিনের পক্ষে এটি শত্রুদের বিরুদ্ধে তার লড়াই অব্যাহত রাখবে। ভয়াবহ এ হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নব নাসরাল্লাহরও। শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল তার। এদিকে নাসরাল্লাহর মৃত্যুর পর তেল আবিবের হুঁশিয়ারি, ইসরায়েলের বিরোধীদের এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। এটি শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে। এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি, সেটা উত্তর, দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানই হোক না কেন। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় ৭ লাখ লেবানিজের বাস এলাকাটিতে। অনিক রহমান, যমুনা নিউজ। আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো। লেবাননের রাজধানী বৈরুতে আছেন আমাদের সহকর্মী বাবু সাহা। বাবু, যেহেতু হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত, এরপরে আসলে সেখানে যারা হিজবুল্লাহর পক্ষ থেকে বিবৃতি দিচ্ছে বা দিবে, তাদের অবস্থানটা আসলে কি হবে সে সম্পর্কে একটু জানাবেন। বাবু, শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি সহকর্মী বাবু সাহা আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন বাবু, আমাদেরকে একটু জানাবেন। যেহেতু হাসান নাসরাল্লাহর মৃত্যুর বিষয়টি এখন নিশ্চিত, হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের অবস্থান
কি হবে এর পরবর্তীতে সে সম্পর্কে কিছু জানালো কিনা? আমার মনে হয় আমার সহকর্মী বাবু শুনতে পাচ্ছে না, আমরা চেষ্টা করছি। জি বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম হাসান নাসরাল্লাহর যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে গেছে, এরপরে আসলে হিজবুল্লাহ কি বলছে বা হিজবুল্লাহর অবস্থান কি হবে পরবর্তীতে? এই মুহূর্তে যতটুকু জানতে পারলাম যে বিশেষ করে যে হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় তারা এই নসরুল্লাহর মৃত্যু শোকে তারা অনেকটাই কাতর হয়ে গিয়েছে। অনেকে বিভিন্নভাবে তারা কান্নাকাটি করছে, পাশাপাশি তারা ফাঁকা গুলিও কিন্তু ছুটছে। ইতিমধ্যে দাহি এলাকার বেশিরভাগ মানুষ তারা কিন্তু রাস্তায় নেমে পড়ে, তারা আর্তনাদ করছে। তবে বিশেষ করে যারা আমরা মোটামুটি এখন সাধারণ প্রবাসী যারা আছে তারা কিন্তু আমরা আতঙ্কিত যে এই নসরুল্লাহর মৃত্যুর পরে পরবর্তী ইসরায়েলে কি আক্রমণ করবে বা করবে না, বা কি ধরনের তারা ব্যবস্থা নেবে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে ইসরায়েল এখনো পর্যন্ত কিন্তু আক্রমণ অব্যাহত রেখেছে এবং লেবাননের বিভিন্ন প্রান্তে অর্থাৎ হিজবুল্লাহ অধ্যুষিত এলাকাতে তারা কিন্তু এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে মোটামুটি বৈরুতে পরিস্থিতি অনেকটাই স্তব্ধ, আর বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই আতঙ্কগ্রস্ত, কারণ পরবর্তীতে এই নসরুল্লাহর মৃত্যুর পরে পরবর্তীতে কি হবে, কি সিচুয়েশন দাঁড়াবে সেই চিন্তায় কিন্তু তারা অনেকটা উদ্বিগ্ন। এবং অনেক প্রবাসী বাংলাদেশি এখনো কিন্তু নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা বিভিন্নভাবে তারা নিরাপদ আশ্রয় খুঁজছে, অথবা যারা আশ্রয় নিয়েছে এখন পর্যন্ত পেয়েছে তারাও কিন্তু পর্যাপ্ত খাবারের অভাবে বা তারা কিন্তু অনেকটা আমাদের কাছে জানিয়েছে যে তারা এখন পর্যন্ত তেমন ভাবে তারা খাবার পায় নাই, বা তাদের কাছে অর্থ নাই, বা তারা তাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হোক, অথবা বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায় থেকে তাদেরকে লেবানন থেকে ফিরিয়ে নেওয়ার যে কোনো উদ্যোগ গ্রহণ করা, এমনটা কিন্তু তারা জানিয়েছে। তবে সব মিলিয়ে লেবাননে এখনো ইসরায়েল হামলা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনেকটাই স্তব্ধ, এবং যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এমনটাই কিন্তু ধারণা করছে স্থানীয় অধিবাসী সহ প্রবাসী বাংলাদেশিরা। সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ, আপনি নিজেও নিরাপদে থাকবেন বাবু। এদিকে বিমান হামলায় হিজবুল্লাহ প্রধানের নিহতের খবরের পর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে। স্থানীয় সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। দাবি, ইরানের অভ্যন্তরে সুরক্ষিত কোনো স্থানেই খামেনিকে নেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে IRGC সহ দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শঙ্কা, হিজবুল্লাহ প্রধানের পর হামলা হতে পারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপর। গাজা ইসরায়েলি আগ্রাসন সহ নানা ইস্যুতে হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিয়ে এসেছে ইরান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন 1581 জন আর আহত হয়েছেন 31,000-এর বেশি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC অডিটোরিয়ামে এমনটা জানিয়েছেন স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। সদস্য সচিব তারেক রেজা বলেছেন, প্রাথমিকভাবে MIS-এর থেকে ডেটা সংগ্রহ করা হয়েছে। আহতের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। শহীদদের মধ্যে তরুণদের সংখ্যা সবথেকে বেশি বলেও জানিয়েছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় কোটা সংস্কার আন্দোলন। পরবর্তীতে যা গণ অভ্যুত্থানে রূপ নেয়, পতন ঘটে হাসিনা সরকারের। আন্দোলনের শুরু থেকে দমনপীড়ন চললেও জুলাইয়ের মাঝামাঝি থেকে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালাতে থাকে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাথে যোগ দেয় আওয়ামী অস্ত্রধারীরা। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, জারি হয় কারফিউ। এমন বর্বরতা সত্ত্বেও আন্দোলন দমেনি, বরং ছড়িয়েছে পুরো দেশে, যাতে যোগ দিয়েছে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। এই অভূতপূর্ব অভ্যুত্থানে শহীদ হন অসংখ্য মানুষ। অঙ্গহানি সহ গুরুতর আহতদের স্থান সংকুলান হয়নি হাসপাতালে। স্বৈরাচারের পতনের পর হতাহতদের তথ্য সংগ্রহ শুরু করে অন্তর্বর্তী সরকার। এক পর্যায়ে জানা যায় শহীদের সংখ্যা 7 শতাধিক। এবার বলা হচ্ছে এটি 1,500-এর বেশি।
টিএসসিতে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি ও নাগরিক কমিটির এই যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, শহীদ ও আহতদের বেশিরভাগই তরুণ। পুরো তথ্য এখনো সংগ্রহ করা শেষ হয়নি। ডিডুপ্লিকেশনের কাজটা যেহেতু আমাদের শেষ হয়নি, সেহেতু আমরা বলে দিতে পারছি না যে ৩১,০০০ আহত, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন ৩১,০০০ প্লাস। আমরা আরও কিছু মিসিং ডেটা পেয়ে, যেটি আসলে আমাদের ১৫৮১ আজকে দাঁড়িয়েছে। তালিকা থেকে যে তথ্যগুলো আসলে ভেরিফাই করা গিয়েছিল সেই তালিকায় কিন্তু ৭০৮ জনের, সেটিও কিন্তু আপডেট চলমান। এই লিস্টটাও যখন আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশ করার পরে আমাদের কাছে সেই লিস্টটি ত্রুটিপূর্ণ মনে হয়েছে, কারণ আমরা দেখেছি যে এমন কিছু ত্রুটি আছে, যেমন একজন শহীদের বাবার নাম ভুল আছে, সেই ভুলটা তারা সংশোধন করতে পারেননি। তো এটাই তো আসলে যাচাই বাছাইয়ের কাজ। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, শহীদ পরিবারের সদস্যদের তালিকা ও পরিচয় নিয়ম অনুযায়ী প্রকাশ করা হবে, কেননা শহীদদের নিয়ে রাজনীতির চেষ্টা করা হয়। আমরা মনে করি যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হয় নাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব হয়েছিল। তরুণরা যেহেতু এই আন্দোলনে সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল, সেখানে আমরা দেখেছি 18 থেকে 30-এর মধ্যে অ্যাভারেজ রেশিওটা অনেক বেশি। তালিকা প্রণয়নের কাজে আসুন্না ফাউন্ডেশন, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, রেড জুলাই সহ বেশ কয়েকটি সংস্থার সাহায্য নেওয়া হয়েছে বলেও জানায় স্বাস্থ্য উপকমিটির সদস্যরা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ধরে রাখতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনের শহীদদের স্মরণে ঝিনাইদহে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেছেন। দেশের কোনো সেক্টর যাতে অস্থিতিশীল না হয় তা নিশ্চিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের ঢল ঝিনাইদহের পায়রা চত্বরে। দীর্ঘ ১৬ বছর পর জেলার প্রাণকেন্দ্রে বিএনপির বড় পর্যায়ের সমাবেশ। সকাল থেকেই দলে দলে আসতে থাকেন দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের সম্মানে অনুষ্ঠিত হয় এ সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গণতন্ত্রে ফিরতে যথাসম্ভব দ্রুত সময়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। আমাদের যদি এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হয়, তাহলে অবশ্যই নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার মুক্ত রাজনীতিতে আকস্মিক শূন্যতা পূরণে অন্তর্বর্তী সরকারের বিকল্প ছিল না। তাই জনগণের আস্থার মর্যাদা রাখতে হবে অন্তর্বর্তী সরকারকেই। দলমত নির্বিশেষে সকলের সমর্থনই এসেছে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখানে একটি কিন্তু রয়েছে, প্রিয় ভাই বোনেরা। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে। কোনোভাবেই যেন দেশে আবার ফ্যাসিজম মাথাচাড়া দিতে না পারে সে বিষয়েও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে, আর এর পেছনে আছেন পালিয়ে গেলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাজীপুরে শ্রমিক দলের সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ষড়যন্ত্র থেকে দেশের শিল্প প্রতিষ্ঠান রক্ষা করতে হলে জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন জরুরি। গার্মেন্টস ও ওষুধ শিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও ন্যায্য মজুরি পরিশোধের দাবিতে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের সমাবেশ। শনিবার দুপুরের পর থেকে সর্বস্তরের শ্রমিক নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা শিল্প কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। বাংলাদেশের মানুষকে একটা ভীতির রাজত্বে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে। শত্রুরা আবার যেন আমাদেরকে ক্ষতি করতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নিতে পারে, তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকতে হবে। শিল্প কারখানা রক্ষায় জরুরি ভিত্তিতে টাস্ক ফোর্স গঠন করে মালিকদের সাথে বসে সমাধানের আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা অতি দ্রুত
এই সমস্ত শিল্প কারখানাগুলো যেগুলো আপনার আমাদের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে তাদেরকে রক্ষা করবার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। অবিলম্বে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে চিঠি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বরাবরই শ্রমিকদের ভূমিকা ছিল অপরিসীম। আর এই গাজীপুর শিল্প এলাকায় প্রচুর সংখ্যক খেটে খাওয়া মানুষের বাস। তাদের সাথে সংহতি রেখে তাদের যে বেতন ভাতা পরিশোধের দাবি সেটাই আরেকবার উত্থাপন করলো বিএনপি। একই সাথে পরাজিত ফ্যাসিস্ট শক্তি যাতে শিল্প কারখানায় নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্কবার্তা দিল দলটি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, কোনাবাড়ী, গাজীপুর। বিভক্তি নয়, জাতি গড়ার হাতিয়ার ঐক্য, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিভক্তি নয়, ঐক্যই হোক জাতি গড়ার হাতিয়ার, এমনটিও বলেন তিনি। সকালে চুয়াডাঙ্গায় এক সমাবেশে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ২৪-এর বিপ্লবের চেতনাকে ধারণ করে কাজ করা। অন্যদিকে রাজধানীতে এক সভায় ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমি আপনাদের চুয়াডাঙ্গা জামায়াতে ইসলামের উদ্যোগে জেলার দায়িত্বশীল নেতাদের সমাবেশে যোগ দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে ছাত্র জনতার বিপ্লবের চেতনা ধারণের আহ্বান জানান। বলেন, জাতির প্রত্যাশার বাইরে গিয়ে কিছু করা ঠিক হবে না। তারা যেন জাতির প্রত্যাশা এবং আবেগের বাইরে কোনো কাজ না করেন, জাতির চেতনাকে তারা যেন ধারণ করেন, ২৪ বিপ্লবের চেতনাকে তারা যেন সম্মান করেন। আমরা তাদের কাছে সেইটুকুই আশা করি। তবে আবেগবশত মাঝে মধ্যে দুই একটা জিনিস হয়ে যাচ্ছে, এটা হওয়া উচিত নয়। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বিভক্তি নয়, ঐক্যই হবে জাতি গড়ার হাতিয়ার। যে আসুন আমরা একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি, কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এই জাতির সৌন্দর্য এবং শক্তির প্রতীক। অন্যদিকে রাজধানীতে এক সম্মেলনে নিজেদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জাতির কাছে, সবার কাছে আমি বিশেষ করি, আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। এ সময় তিনি সকল বিভেদ ভুলে কল্যাণকর রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলোকে কাজ করার আহ্বান জানান। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে ঢাকায় ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা স্থানীয় সময় রাত ৯:৩০টায় রওনা হয়েছেন। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা হন। আর এই ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২:৩০টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ৪ দিনের যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি ছোট বড় ৪০টি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ১৬ জন বিশ্ব নেতার সাথে সাক্ষাৎ করেছেন। শিগগিরই হবে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ। আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথেও। সিজিএস আয়োজিত এক সংলাপে কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় তিনি পুলিশের সংস্কারের তাগিদ দেন। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের হুকুমদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। এ সময় গেল ১৫ বছরে জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা। দেশের মানবাধিকার পরিস্থিতি আর রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সিজিএস এর সংলাপ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিরা। মানবাধিকার সেটি আমাদের আওয়ামী লীগের আমলে ছিল না। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক নানা প্রসঙ্গ। বক্তারা বলেন, সরকারের অধীনে থাকলে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সরকারের ডিরেক্ট হস্তান্তরের বাইরে নিয়ে যদি আমরা হিউম্যান রাইটস কমিশনটাকে একইভাবে এম্পাওয়ার করে বা সরকারের ডিরেক্ট হস্তান্তর বাইরে নিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে হয়তো আমরা কার্যকরী একটা হিউম্যান রাইটস কমিশনও পেতে পারি। আমাদের চাওয়া থাকবে সকল মানবাধিকার সংস্থার কাছে এবং সবার কাছে যেন জানতে পারি
যে অ্যাটলিস্ট আমাদের ভাইদের সাথে বা আমাদের স্বজনদের সাথে কি হয়েছে। এ সময় বক্তারা কথা বলেন জুলাই বিপ্লব নিয়েও। বলেন 15 বছরের আন্দোলনের চূড়ান্ত রূপ হলো জুলাই আগস্ট। এ সময় যেসব হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু বিচারে গণতদন্ত কমিশন গঠন করারও দাবি জানান বক্তারা। মানবাধিকারের যে লঙ্ঘনগুলো এইটি বিবেচনায় আনতে হবে স্বাধীনতার পর থেকে। এই ধারাবাহিক জিনিসটাকে না আনতে চান তাহলে আসলে কখনোই আকাঙ্ক্ষা সে জায়গায় যেতে পারবো না। জুলাই আগস্টে ঘটে যাওয়া বাংলাদেশের নৃশংসতম গণহত্যার কোনো তদন্ত কমিটি করে নাই। আমরা পাবলিকলি এই গণতদন্ত কমিশনের প্রস্তাব করেছি। সংলাপের প্রধান আলোচক ছিলেন বর্তমান সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। বলেন পুলিশকে জনবান্ধব করতে প্রয়োজন সংস্কার। আমাদের পুলিশ ফোর্স নিডস চেঞ্জ, তারা নিজেরাও চেঞ্জ চাচ্ছে এবং আমি এই প্রমিস করেছিলাম আইল চেঞ্জ দেম। তবে পুলিশ কমিশন ইজ আ মাস্ট যদি আমরা পুলিশকে মানবতা পুলিশ করতে চাই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের কথাও জানান এই উপদেষ্টা। অ্যাডমিনিস্ট্রেশনকেও ম্যানেজ করতে হচ্ছে, তাদেরকেও এটা রিঅর্গানাইজ করতে হচ্ছে, তাদেরকে দিয়ে কাজ করাতে হচ্ছে। ইটস এ ভেরি ডিফিকাল্ট জব। ইনশাল্লাহ রোডম্যাপ আশা করি রোডম্যাপ হবেই। আলোচনার সঞ্চালক ও সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন বিচার করতে হবে প্রকৃত অপরাধীদের, তবে ভয়ের কোনো সংস্কৃতি তৈরি করা যাবে না। দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য হচ্ছে দেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। তথ্য অধিকার আইনের দুর্বলতা দূর করে ঢেলে সাজানোর পরামর্শ দিল টিআইবি। নতুন বাংলাদেশে দলীয় প্রভাবমুক্ত তথ্য কমিশন গঠনের আহ্বান জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে তথ্য কমিশনে সভা ছিল, সেখানেই তিনি এসব কথা বলেছেন। জানিয়েছেন বাংলাদেশের যতগুলো কমিশন আছে সবগুলোই অবসরপ্রাপ্ত দলীয় লোকদের মাধ্যমে নিয়ন্ত্রিত। কোনো কমিশনই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। দলীয় প্রভাব মুক্ত কমিশন গঠনের উপর বারবারই গুরুত্বারোপ করেন এবং বলেন তথ্য অধিকার কমিশন গঠনে যা অর্জিত হয়েছে সবটাই কাগজে কলমে, এটি মানুষের তেমন কোনো কাজে আসেনি। পেশাগত জীবনে, ব্যক্তিগত জীবনে তাদের ট্র্যাক রেকর্ড উপরে নির্ভর করে এমন ব্যক্তিবর্গকে নিয়োগ দিতে হবে যাদের উপরে আস্থা থাকবে জনগণের, যে তারা আসলে তথ্য কমিশনের মতো কমিশনের নেতৃত্ব দিতে পারেন। তথ্য অধিকার আইনটিকে ঢেলে সাজাতে হবে এমনভাবে যাতে করে যেই স্বপ্ন নিয়ে আইনটি প্রতিষ্ঠিত হয়েছিল সেটি বাস্তবায়নে সফল হয়। সামনে প্রশাসনে আরো পরিবর্তন আসছে। প্রধান উপদেষ্টা আগামীকাল দেশে ফিরলে কয়েকজন সচিব প্রত্যাহার ও নতুন পদায়ন হতে পারে, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বলেছেন নতুন ডিসিদের কেউ সক্ষমতা প্রমাণ করতে না পারলে প্রত্যাহার হতে পারেন। শূন্য থাকা 8 জেলার ডিসি নিয়োগও দ্রুত হবে, আর রদবদল হতে পারে এডিসি ও ইউএনও পদেও। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন অতীত যাচাই করে যোগ্যদের নিয়োগ দিতে হবে। এক্ষেত্রে নিয়োগের পর সিদ্ধান্ত পরিবর্তন হলে ভুল বার্তা যাবে। বাকিটা জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থেকে প্রশাসন সাজিয়েছিল গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে কয়েকজন সচিবকে ওএসডি অবসরে পাঠানো হয়েছে। বাতিল হয়েছে 11 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ। এতে কয়েকটি মন্ত্রণালয় এখন সচিব শূন্য। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে থেকে গেছেন বিগত সময়ের সুবিধাভোগীরা। জনপ্রশাসন সচিব জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সচিব ও অধিদপ্তরের প্রধান পদে নতুন পদায়ন হবে, প্রত্যাহারও হবেন কয়েকজন। মাননীয় প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে গেছেন, উনি আসলে পরে আমাদের কিছু সামারি যাবে, আমরা রেডি করতেছি। কিছু সচিব উইথড্র হবে, নতুন কিছু সচিব পদায়ন হবে, বিভাগীয় ডিভিশনাল লেভেলে বদলি হবে এবং আমাদের বিভিন্ন কর্পোরেশন সেক্টরের চেয়ারম্যান, ডিজি, এই সমস্ত পদ এগুলো পূরণ হয়ে যাবে। মাঠ প্রশাসনের চালক, জেলা প্রশাসক বা ডিসিরা ক্ষমতার পালাবদলে 51 জেলায় যোগ দিয়ে কাজ শুরু করেছেন নতুনরা। অভিযোগ থাকায় নিয়োগের পরদিনই বাতিল হয় 8 জেলার নতুন ডিসির নিয়োগ। তাই ভারপ্রাপ্ত দিয়ে চলছে এসব জেলা। আবার উপসচিব পর্যায়ের কিছু কর্মকর্তার ক্ষোভ ও অভিযোগ আছে নতুন ডিসি নিয়োগ নিয়ে। এমন একটা সমস্যা হচ্ছে যেটা সরকারকে টাচ করবে, অবশ্যই সিদ্ধান্ত না হবে। এই জন্য আগেই বললাম একদিনের ডিসি আছে, এখন তো এদের বয়স কয়েকদিন হয়ে গেছে এবং এদেরকে প্রমাণ করতে হবে
তারা ফিট, তারা ফর দি পিপল, ফর দ্য স্টেট। আমরা 51 জন অ্যাট এ টাইমে দিয়েছি, তারা খুব কনফিডেন্সের সাথে কাজ করছে। যে 8 জন তোলা হয়েছে আর অলরেডি আমাদের গোয়েন্দাতে পাঠানো হয়েছে, এটা প্রসিডিউর। তখন তাড়াহুড়ো ছিল, প্রয়োজনে। এখন এটা ভেরি শর্ট, এটা হয়ে যাবে। মাঠ প্রশাসনের দীর্ঘ সময় ইউনো ও এডিসির দায়িত্বে আছেন অনেকে। এক্ষেত্রে পরিবর্তনের প্রয়োজনে বিভাগীয় কমিশনাররা ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছেন সচিব। ডিভিশনাল কমিশনার ফিল করছেন, ওনাকে অথরিটি দেওয়া আছে, ওরা বদলাচ্ছেন, উইথড্র করছেন। সচিবের দাবি, নানা পদক্ষেপের কারণে প্রশাসনে শৃঙ্খলা ফিরে আসছে। এক্ষেত্রে বিশেষজ্ঞদেরও একই মত। তাদের পরামর্শ, সিদ্ধান্ত নিলে আর পিছু হটা যাবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বুঝে শুনে নেওয়া উচিত এবং নিলে আর পরিবর্তন না করা ভালো, কারণ পরিবর্তন করলে একটা খারাপ বার্তা যায়। তারা গুছানোর চেষ্টা করতেছেন, একটু সময় লাগতেছে। আমি তো মনে করি হয়তো আগামী 1 মাসের মধ্যে সব গুছিয়ে ফেলবেন। মাঠ প্রশাসন, আমাদের গোয়েন্দা সংস্থা অথবা বিভিন্ন সোর্সের আমরা পাই, ওই জায়গাটা সেটেল। ইনশাল্লাহ আরও ভালো হচ্ছে, ভালো হবে। ডিভিশন লেভেলটা ফাইন। আর সেক্রেটারিয়েটে তো শুধু একটা মিনিস্ট্রি কাজ করে না, বিভিন্ন ধরনের। এখানে নানান কারণে কিছু অস্থিরতা দেখেছেন। এখন অস্থিরতা আস্তে আস্তে ধীরে ধীরে স্তম্ভিত হচ্ছে এবং ইট ইজ ফাংশনাল। সচিব জানান, প্রশাসনের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনতে কঠোর সরকার। 1 অক্টোবর শুরু হচ্ছে প্রশাসন সংস্কার কমিশনের কার্যক্রম। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছে ছাত্রলীগ। সকালে বঙ্গবন্ধু কলেজের শহীদ মিনার চত্বরে কেক কাটেন নেতাকর্মীরা, পরে শোভাযাত্রা বের করেন তারা। ক্যাম্পাস ঘুরে সড়কে উঠতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়, এতে করে শোভাযাত্রা পণ্ড হয়ে যায়। পুলিশ জানিয়েছে বিশৃঙ্খলার শঙ্কায় বাধা দেওয়া হয়েছে। আর বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিকেলে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো রেলের পিলারে থাকা শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করে ছাত্র জনতা। এ সময় রিকশা চালক থেকে শুরু করে সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় এক একজন কয়েকবার করে জুতা নিক্ষেপ করেন শেখ হাসিনার ছবিতে। যারাই নির্ভুলভাবে জুতা নিক্ষেপ করতে পেরেছেন তাদেরকে আবার পুরস্কার স্বরূপ একটি করে কোমল পানীয় দেওয়া হয়। অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনা গত 15 বছরে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছেন, এই জুতা নিক্ষেপ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ। তীব্র জ্বর সাথে রক্তক্ষরণ, গুরুতর সব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। কেউ ভুগছেন 3 দিন, তো কেউ 1 সপ্তাহেরও বেশি। স্বজনরা বলছেন, রক্তক্ষরণের কারণে রোগীদের দুর্বলতা বাড়ছে। চিকিৎসা বা রক্তদানের মাধ্যমে প্লাটিলেট বাড়লেও কোনোভাবেই ক্লান্তিভাব বা অবসাদ কাটানো যাচ্ছে না। এদিকে আজও ডেঙ্গু আক্রান্ত হয়ে 7 জন মারা গেছেন। শনিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলের মহিলা ওয়ার্ডের চিত্র এটি। ডেঙ্গুর জন্য নির্ধারিত 40টি বেডের প্রতিটিতেই ভর্তি আছে রোগী। এই হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশিরভাগই মোহাম্মদপুর, আদাবর, বসিলা ও ফার্মগেট এলাকার বাসিন্দা। ডেঙ্গু আক্রান্ত হবার পর অনেকেই ভুগছেন রক্তক্ষরণজনিত সমস্যায়। রিপোর্ট NS1 করা হয়েছে, ওখানে ওরা নেগেটিভ রিপোর্ট আসছিল, কিন্তু তার সিমটম চেঞ্জ হচ্ছিল না। টানা 4 দিন আমরা ওয়েট করেছিলাম, মানে বুধবার পর্যন্ত। দেখলাম যে তার পুরো শরীর ব্যথা, সিমটমের মধ্যে কাঁপুনি দিয়ে জ্বর, বমির সাথে ব্লিডিং হচ্ছিল। তারপরে দাঁতের গোড়া দিয়ে পিনকি দিয়ে রক্ত আসতেছিল। আগের থেকে 22 তারিখ থেকে শুরু হয়, আজকে ওর 7ম-8ম দিন। শুরুর দিকে ছিল আপনার মাথা ব্যথা, জ্বর, বমি ভাব ছিল। জ্বরটা কন্ট্রোলে আসতেছিল না প্রথম 2-3 দিন, তারপরে 3-4 দিন থেকে এখন আর কি একটু কমে গেছে। আজকে ওকে রিলিজ করবে। শুক্রবার থেকে শনিবার দুপুর পর্যন্ত এই হাসপাতালেই ভর্তি হয়েছেন 25 জন রোগী। শুরুটা তীব্র জ্বর দিয়ে হলেও অনেকের শরীরেই 3 দিন পর দেখা দিয়েছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। আবার কাশ, আবার পাতলা পায়খানা, বমি, মানে একটা লেগে আনছি 14টা একসাথে। জ্বর ছিল, প্রচুর জ্বর ছিল, অতিরিক্ত জ্বর ছিল, ধারণার বাইরে। মহিলা ওয়ার্ডের মতোই অবস্থা পুরুষ ওয়ার্ডের। 60 সিটের এই ওয়ার্ড কানায় কানায় পূর্ণ। ডেঙ্গুর ভয়াবহতায় শুধু রোগী নয়, আতঙ্কিত রোগীর স্বজনরাও।
রক্ত দিচ্ছে হচ্ছে ওনার আপনার এই পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, তারপরে প্লাটিহার্ট 12,000-এর নিচে চলে আসছে। তো ডাক্তার বলছে যে এটা নিচে গেলে দিতে হয় এরকম না, কিন্তু ওনার ব্লাড শরীরে কম, এই জন্য দিতে হচ্ছে। ডেঙ্গুর অনেকগুলো রক্তর কণিকা কমে গিয়েছিল এবং তার অ্যাজমার সমস্যা ছিল, বিভিন্ন রকম সমস্যা সে জর্জরিত। আজকে 3-4 দিন তার চিকিৎসার পরে মোটামুটি একটু ভালো লক্ষণ দেখা যাইতেছে। ডেঙ্গু পজিটিভ নাই, ডেঙ্গু নেগেটিভ আসছে, কিন্তু প্লাটিনেট 21,000 চলে আসছে। কিন্তু ওরা রেফার করছে যে তাদের হাসপাতালে ভর্তি করেন, যেহেতু প্লাটিনেট কমে গেছে, এই জন্য মূলত হাসপাতালে ভর্তি। শ্বাসকষ্ট আছে মাঝে মধ্যে, মানে মনে হয় যে অক্সিজেন নিলে ভালো বোধ করবে, এই জন্য অক্সিজেন দেওয়া হয়েছে। দ্রুতই কার্যকরী পদক্ষেপ দিতে না পারলে অক্টোবরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কয়েক গুণ বাড়বে, এমনই শঙ্কা কর্তব্যরত চিকিৎসকদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যালঘুদের উপরে হামলা ও আক্রমণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সংখ্যালঘু অধিকার আন্দোলন। দুপুরে রাজধানীর শাহবাগে মানববন্ধনে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ করেন। হামলা বন্ধ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তির আওতায় আনা, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। বক্তারা বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য যাতে না থাকে তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে। সারা বাংলাদেশে যে সকল ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব পরিবারের উপর যেভাবে ঘটনা ঘটেছে, সেই সকল ঘটনার আমরা শুরুতেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে সফল হতেই পারি, তাহলে আমাদের আবার সংখ্যালঘুদের নতুন করে অধিকার আদায়ের আন্দোলন কিসের জন্য? আমরা না পারতেছি পড়াশোনা করতে, না পারতেছি আমাদের অধিকার আদায় করতে, তাই আমরা ভাবলাম আমাদের এই রাজপথ ছাড়া কোনো উপায় নেই। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।